দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুরুল মতিন। আজকে আমাদের আলোচনা ইরান ইসরায়েল সংঘাত নিয়ে। এই যুদ্ধের ফাঁকে যে খবর চাপা পড়ে যাচ্ছে সেটি হচ্ছে গাজার খবরগুলো। সেখানে আজকেও ৭০ জন নিহত হয়েছেন এবং ঘটনাগুলো আপনারা অনেকেই জানেন। সেখানে ত্রাণ নেওয়ার জন্য মানুষ জড়ো হয়েছিলেন আজকে। সেখানে প্রথমে ড্রোন থেকে গুলি করা হয়, তারপর ট্যাঙ্ক থেকে সেখানে শেল ছুড়ে মারা হয়। ৭০ জন মারা গেছেন, আরও অনেকে আহত, যাদের অবস্থা অনেকেরই আশঙ্কাজনক। আমরা সব মিলিয়ে আসলে বিশ্বযুদ্ধের শঙ্কার মধ্যে রয়েছে কিনা সে নিয়ে কথা বলতে চাই। কোন দিকে চলছে এই যুদ্ধ পরিস্থিতি সে নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অ্যাম্বাসেডর এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। আছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। এবং আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। সংঘাত শুরুর পর নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ইসরায়েল। পরিস্থিতি এতটাই সংঘাতময়, ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড তো রীতিমতো সামরিক বিমান প্রস্তুত রেখেছে নিজেদের নাগরিকদের ফেরাতে। ইউরোপের কিছু নাগরিক জর্ডান হয়ে নিজ নিজ দেশে এরই মধ্যে ফিরেছেন। অবশ্য যুক্তরাষ্ট্র এই অবস্থায় মার্কিনীদের ফেরাচ্ছে না, কেননা সে অবস্থা নেই দুই দেশে। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাতের পঞ্চম দিনে শত্রুর গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এতে আগুন ধরে যাওয়ার কথা বলা হলেও কিছু নিশ্চিত করেনি তেল আবিব। মঙ্গলবার ভোরে তেহরান অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আইডিএফ, যার কয়েকটি আঘাত হেনেছে বলেও স্বীকার করেছে তেল আবিব। তেল আবিব দাবি করেছে গুপ্ত হত্যা করা হয়েছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে। গেল সপ্তাহে নিহত গোলাম আলী রাশিদের স্থলাভিষিক্ত হন আলী সাদমানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এই সংঘাতকে আরও উস্কে দেবে না, বরং সমাপ্তি ঘটাবে। এছাড়াও ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান জানে আমেরিকা, তবে আপাতত হত্যার পরিকল্পনা নেই ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন, ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। এ পর্যন্ত ২ শতাধিক ইরানির মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে ৪ দিনে ২৪ ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। শুরুতেই জনাব হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতিতে আমরা রয়েছে, সেখানে সর্বশেষ যে খবর, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা, নিজেদের কথা বলে, যে আমরা ইরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন থেকে অস্ত্র পাঠাচ্ছে, কিন্তু সরাসরি তারা যুদ্ধে জড়িত হচ্ছে কি হচ্ছে না সে নিয়ে এখানে একটা ধোঁয়াশা আছে। ডোনাল্ড ট্রাম্প একরকম বলছেন, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একভাবে বলছে। এই মুহূর্তে আসলে রাশিয়ার তরফ থেকেও এক ধরনের কথা বলা হচ্ছে যে তারা এখানে এক ধরনের মধ্যস্থতাও করতে চান, বা চীন রাশিয়া ক্ষেত্রে কি অবস্থান নেবে সেটা নিয়েও ধোঁয়াশা খানিকটা থেকে গেছে। আপনার বিশ্লেষণটা শুনতে চাই, এই পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? অনিশ্চিত গন্তব্য, আমি যেটা বলছি অনিশ্চিত গন্তব্য এই জন্যে যে, ধরেন আপনি যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা খুব ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ করছে যুদ্ধ শুরুর আগে থেকে, এবং যুদ্ধকালীন সময়েও তাদের বলা হচ্ছে, মার্কিন প্রেসে আলোচনাটা হচ্ছে যে ইসরায়েলি যে ড্রোন, যে আক্রমণটা, মিসাইল আক্রমণ ইরান করছে, তার কিছু কিছু আটকে দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করছে, কিন্তু প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা বলছে না। ডোনাল্ড ট্রাম্প এখনও প্রকাশ্যে যুদ্ধে অংশগ্রহণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই বক্তব্যটা নিয়ে হাজির হননি এখনও পর্যন্ত। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করুক, মিসাইল কাঠামো ধ্বংস করুক, এবং ইসরায়েলি যে সেনাপতিরা যারা আছে, যাদেরকে হত্যা করেছে, বৈজ্ঞানিক আছে যারা তাদেরকে হত্যা করেছে, এতে কিন্তু তারা তাদের সায় আছে।
এবং এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইরানের যিনি সর্বোচ্চ নেতা খামেনি সাহেব, ওনাকে এখন হত্যা করলেই সমস্যার সমাধান হবে বা এটা তারা মনে করছে, এবং তাকে হত্যা করা হবে কি না এটা নিয়েই কথাবার্তা, যেটা আপনাদের রিপোর্টেও আমরা শুনলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা অন্তত আমার ব্যক্তিগত ধারণা বা এই মধ্যপ্রাচ্যকে দেখার অভিজ্ঞতার আলোকে যেটা বলবো, যে ইরান ইরাক এক নয় কিন্তু, এবং আজকে কিন্তু নেতানিয়াহু সাহেব বলেছেন কথাটা, এবং তার ডিফেন্স মিনিস্টার বলেছে যে খামেনিকে সাদ্দাম হোসেনের ভাগ্যবরণ করতে হতে পারে। তার অর্থ তারা একটা রেজিম চেঞ্জের কথা ভাবছেন বা বলছেন প্রকাশ্য। এবং গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প G7 সামিট থেকে যে ফেরত আসলেন, এখন তাদের কোনো বড় পরিকল্পনা আছে কি না আমরা আন্দাজ করতে পারি, কারণ তিনি তেহরান থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এটা বলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা তিনি প্রত্যাবর্তনকালীন সময়তেই বলেছেন। তার অর্থ কি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান মিলে তেহরানে কোনো একটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, যে পরিকল্পনায় তারা সৈন্য নামাতে পারে, তারা তেহরানে আক্রমণ চালাতে পারে, এবং সেই কারণেই কি তারা মানে সিভিলিয়ান বা নাগরিকদেরকে বলছে তোমরা তেহরান থেকে সরে যাও। এটা আমরা জানি না, এটা আন্দাজ করছি এখন। একটু আগে আপনি রাশিয়ার কথা বললেন, রাশিয়া আলোচনার প্রস্তাব দিয়েছে বা চীনারও দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে কেউ ইরানের পাশে সক্রিয়ভাবে দাঁড়াবার মতো কেউ নাই, ইরানকে একাই কিন্তু লড়তে হচ্ছে। তবে এখানে একটা কথা অভিজ্ঞতার আলোকেই যেটা মনে করা যেতে পারে, সেটা হলো যে ইরান ইজ এ সিভিলাইজেশনাল নেশন। তো কাজেই ইরানের এই সিভিলাইজেশনাল প্রাইডটা কিন্তু আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা জগতের সাথে তাদের লড়াইটা অন্তত কম করে হলেও 1953 সাল থেকে, কিন্তু অর্থাৎ 53 সালে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা ইঙ্গো মার্কিন প্ল্যানের অংশ হিসাবে, তারপর থেকেই কিন্তু পাশ্চাত্য জগতের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছে। এবং তারা তখন এই আগে যে রাজা পাহলভি ছিলেন তাকে বসায় সেখানে, তার বিরুদ্ধেই কিন্তু, এবং সেটা শুধু রাজা পাহলভি না, রাজা পাহলভি এবং ইঙ্গো মার্কিন আতাত, এর বিরুদ্ধেই কিন্তু ইসলামী আন্দোলন 79 সালে জয়লাভ করে। তো কাজেই ইরানের এই ঘটনা প্রবাহটা কিন্তু ইরানিরা, আমার ধারণা, তাদের জেনারেশনাল একটা ইস্যু হিসাবে দেখছে, ব্যক্তি পর্যায়ে নয় কিন্তু। তো কাজেই আপনি খামেনি যদি আজকে না থাকেন, তাহলে এটা ইরানিরা পথহারা হয়ে যাবে, এটা মনে করবার তো কোনো কারণ দেখছি না। কারণ তারা কিন্তু ইন্টারজেনারেশনাল, অন্তত 2-3টা জেনারেশন এই প্রক্রিয়ার সাথে পরিচিত, এবং তাদের মধ্যে যে বোধটা আছে তাদের সম্পর্কে, এর সাথে সম্যকভাবে তারা পরিচিত। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্য দিয়ে ইরানে 1-2জন ব্যক্তি পরিবর্তনের মধ্য দিয়ে যে পাশ্চাত্যের লোকজন বা পাশ্চাত্যের ব্যাপারে তাদের মতের পরিবর্তন হবে, সেই ইঙ্গিত কিন্তু পাচ্ছি না। এবং বিশেষ করে যখন এইরকম আপনি একটা জাতিকে পর্যুদস্ত করলেন প্রকাশ্যে, তাদের আক্রমণ করছেন বিনা প্ররোচনায়, তাদেরকে হিউমিলেট করছেন, যে কোনো মানুষই সরকারের বিরোধী হতে পারে, কিন্তু দেশ বা জাতি হিসেবে যখন আপনি আক্রমণের মুখে পড়েন এবং সেটা যদি অন্যায় আক্রমণ হয়, মানুষ কিন্তু সেটা গ্রহণ করে না। কাজেই এখনকার একেবারেই অনিশ্চিত। তবে আমি শেষ করছি, শেষ পর্যন্ত গিয়ে যে আজকে ইরানি ফরেন মিনিস্টার বলছিলেন আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না, এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা আলোচনায় বসে এই পারমাণবিক বিষয়ে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করতে আগ্রহী। তার অর্থ এখনও তেহরান একটা ইন্ডিকেশন দিয়ে রেখেছে, যদি উপযুক্ত প্রস্তাব আসে তাহলে হয়তো তারা এটা গ্রহণ করতে রাজি হবে, এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে তাহলে সেটা ইসরায়েলকেও নিবৃত্ত করতে হয়তো সহায়তা করবে। ধন্যবাদ। অধ্যাপক আমেনা হোসেন, আপনার কাছে আসছে এই পর্যায়ে। এই যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, যেখানে দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকার কথা, জাতিসংঘের যে সনদ রয়েছে, সেখানে যে কথাবার্তাগুলো এতদিন ধরে বেশিরভাগ ক্ষেত্রে মেনে চলা হয়েছে, এই বিশ্ব ব্যবস্থা কি ভেঙে পড়ছে এখন? ধন্যবাদ আপনাকে। দেখেন, কোশ্চেনটা খুবই পার্টিনেন্ট। হুমায়ুন ভাই যখন কথাগুলো বলছিলেন, আমি ইনফ্যাক্ট এই পয়েন্টসগুলোই ধরছিলাম। এরপরে মানে
ধরেন এই যে একটা প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে যে একটা রাষ্ট্রের প্রধানকে মেরে ফেলা হবে, ইটস আ ভায়োলেশন, কিন্তু একদম আন্তর্জাতিক আইনের একটা ভায়োলেশন। এটাকে আপনি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসেবে ধরতে পারেন। এবং এই ধরনের বার্তাগুলো কোথা থেকে আসছে, আরেকটা রাষ্ট্রের প্রধান থেকে, এবং অ্যাট দ্য সেম টাইম আমেরিকার যে এখানে একটা সাপোর্ট আছে, কারণ রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছে। খোদ ডোনাল্ড ট্রাম্প তো নিজেই বলছেন যে কোথায় আছেন জানেন, হ্যাঁ, কিন্তু ওনারা এখনই মারছেন জানেন। না দয়া করে। এবং দেখেন ডোনাল্ড ট্রাম্প একটা স্টেটমেন্ট, উনি যখন বলছেন সিজ ফায়ারের কথা, উনি খুব স্পষ্ট বলেছেন যে দের ইজ আ গ্রেটার সারপ্রাইজ, তার চাইতেও বেশি উনি কিছু একটা দিতে চাচ্ছেন। এই ধরনের একটা পরিস্থিতিতে এরপরে পরবর্তী অবস্থাতে যে চেঞ্জ আসবে কি আসবে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। সেটার জন্য আমাদেরকে ইরানের কি হবে না হবে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। কিন্তু ওয়েস্টার্ন যে ভ্যালু সিস্টেমসগুলো ছিল সেগুলো যে ভেঙে পড়ছে সেটা কিন্তু খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেন যে আমরা ওয়েস্টফেলিয়ান স্টেট বলেন বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেই বিশ্ব ব্যবস্থাটা তৈরি হয়েছিল, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন, কোনোটাই তো এখানে আমরা দেখলাম কাজ করলো না। এবং যেভাবে গ্রস ভায়োলেশনসগুলো ইসরায়েল করেছে, পশ্চিমা বিশ্বগুলো করেছে, এবং ডাবল স্ট্যান্ডার্ডসগুলো যেগুলো আমরা দেখে এসেছি, বিশেষ করে মানবাধিকারের ইস্যুগুলোতে, ইসরায়েলে প্যালেস্টাইনে একটা জেনোসাইড হলো, উইচ ওয়াজ টেলিভাইজড, তারপরেও আমরা দেখলাম যে সেটাকে তারা কন্ডেম করলো না। সেটাকে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, যদিও ওখানকার জনগণ এটা বিপক্ষে দাঁড়িয়েছে, সেই জায়গাটা দেখেন জনগণ এবং রাষ্ট্রের মধ্যেও একটা আমাকে বিভাজন বা লাইনগুলোকে ড্র করতে হবে। এরপরে এই যে ওয়েস্টের যে ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে গেল, একটা পার্টনার হিসাবে যে একটা রিলায়েবিলিটি নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। এবং সেখানে আপনি দেখেন আমরা দেখছি এরই সাথে চায়নার একটা রাইজ, এবং এই যে সাউথের যে কান্ট্রিজগুলো আছে, যে দেশগুলো আছে, ধরেন ইস্ট এশিয়া বলেন, সাউথ এশিয়া বলেন, সাউথ ইস্ট এশিয়া বলেন, তাদের মধ্যে নিজেদের এক ধরনের এই উপলব্ধিটাও আসছে যে কি এই ওয়েস্টার্ন এদের উপরে কিন্তু আপনি নির্ভরশীল হতে পারবেন না। এই জিনিসটা, এই যে ক্রেডিবিলিটি, আমরা বলি না ক্রাইসিস অফ কনফিডেন্স, একটা শব্দ আমরা ব্যবহার করে থাকি আন্তর্জাতিক রাজনীতিতে, সেই জিনিসটা কিন্তু একেবারে ক্রাইসিস অফ কনফিডেন্স না। এখানে আপনি অনেক কিছু লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করতে পারেন যে কীভাবে G7 রাষ্ট্রগুলো ইসরায়েল রাষ্ট্রকে এই জায়গাটাতে সাপোর্টটা দিল। এবং এমন একটা রাষ্ট্র যার রাষ্ট্রপ্রধানের উপরে অলরেডি তাকে ওয়ার ক্রিমিনাল হিসাবে টার্ম করা হয়েছে। এবং কিছুদিন আগেই আমরা দেখেছি এটা বলা হয়েছিল, বিশেষ করে প্যালেস্টাইনের সময় আমরা দেখেছি ফ্রান্স থেকে পর্যন্ত স্টেটমেন্ট এসেছে ম্যাক্রন থেকে, যে নেতানিয়াহুকে নিয়ে, এবং কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম সেটাই আবার পরিবর্তিত হয়ে গেল। সো এটা তো একটা পুরো সিস্টেমটা একটা ক্রাইসিসের মধ্যে এসে গেছে। এবং আমি চীনের উদাহরণটা এই জন্য দিচ্ছি, চীন কিন্তু সব কিছু থেকে একটা ডিস্টেন্স মেনটেন করছে, এবং তারা থ্রাস্টটা দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে, ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলোর উপরে। এইগুলো কিন্তু এই জেনারেশন, যেটা হুমায়ুন ভাই বলছিলেন যে ইরানের ক্ষেত্রে উনি বলছিলেন যে একটা জেনারেশনাল ব্যাপার আছে, এই জেনারেশনেরও কিন্তু একটা উপলব্ধি আছে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল স্পেসের একটা যুগ, সেখানে কিন্তু এরাও লক্ষ্য করছে অ্যান্ড দে আর ওয়াচিং যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি তার জন্যই কথাটা বলেছিলাম যে যেটা প্যালেস্টাইনে হলো, ইট ওয়াজ আ টেলিভাইজড জেনোসাইড। আমরা দেখেছি, এখনো যেটা হচ্ছে সেটা আমরা চোখ দেখছি, আপনারাই তো দেখাচ্ছেন জিনিসগুলো না, আগে কিন্তু ওভাবে দেখা যেত না। সো এইগুলো লং টার্ম ইমপ্লিকেশনসগুলোর মাল্টিপোলার ওয়ার্ল্ড তো অনেক দিন ধরেই হয়ে গেছিলো, মাল্টিপ্লেয়ার বলেন, মাল্টিপোলার বলেন, কিন্তু এরপরে আমার মনে হয় যে ওই যে পাশ্চাত্যের যে আধিপত্য এবং একটা মোরাল নৈতিক অবস্থান, সেটার কিন্তু টেকবে না। ধন্যবাদ। জনাব আলতাফ ফরওয়াজ, আপনার কাছে আসি পর্যায়ে
এই যে যুদ্ধ, সেখানে স্বাভাবিকভাবেই সামনে ইসরায়েল এবং পেছনে মার্কিন স্বার্থ, এখানে কার কি অর্জন, মানে কি প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সমর্থন যোগাচ্ছে, কি প্রয়োজনে ইসরায়েল ইরানকে আক্রমণ করতে গেল? আপনি বলছেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ, আমি বলবো এখন অবশ্য বলছেন ঠিকভাবেই যে এই যুদ্ধটা ইরান আসলে 5টা শক্তির সাথে একা করছে, বা 5টা শক্তি মিলে ইরানে আগ্রাসন চালাচ্ছে। আমি বলবো ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব দেশগুলো, পুতুল সরকারগুলো যুক্তরাষ্ট্রের, এবং আমি বলবো আইএস বা দায়েশও এক ধরনের অ্যাক্টিভ বা আরও অ্যাক্টিভ হবে সামনে এই যুদ্ধে। এবং এই দিক থেকে যুক্তরাষ্ট্র যেই 5টা শক্তির কথা বললাম বা যেই 4টা রাষ্ট্র, তাদের যে জনগণ ইরানে হামলা করছে তা না, শাসক শ্রেণী করছে, সেটাও একটা বোঝার ব্যাপার আছে। যুদ্ধের অজুহাত হিসাবে প্রধানত বলা হচ্ছে, যেটা প্রকাশ্য কারণ হিসাবে এসেছে, যে পারমাণবিক প্রযুক্তি অর্জনে ইরানকে নিবৃত করা। কিন্তু আসলে আরেকটা অদৃশ্য লক্ষ্য রয়েছে এই 5 শক্তিরই, সেটা হলো রেজিম চেঞ্জ। এবং ট্রাম্প যে বলছেন সারপ্রাইজ দিবেন, এবং এই সারপ্রাইজটা দিতে চান আসলে রেজিম চেঞ্জ। কারণ যুদ্ধ হামলার 4-5 দিন হয়ে গেছে, এবং হামলার কিন্তু প্রধান লক্ষ্যটা কিন্তু ব্যর্থ হয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। সেগুলো বোমা ফেলা হয়েছে, কিন্তু সেগুলো ওইভাবে ধ্বংস হয়নি। কারণ প্রত্যেকটা পারমাণবিক স্থাপনায় প্রায় 1 মাইলের অর্ধেক মাটির নিচে, অর্ধ মাইল মাটির নিচে, সেগুলো ধ্বংস করতে পারেনি। ফলে ইসরায়েল এখন ডেসপারেটলি চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সরাসরি জড়ানোর জন্য, মানে, এবং এই সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়াতে যেয়ে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রেরও সেই আগ্রহ আছে, কিন্তু একটা অজুহাত তো লাগবে। আমি যেটা ধারণা করি যে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন হবে, যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় ইরানের মানে পতাকা নিয়ে হামলা চালানো হবে, তারপর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে যাবে যুদ্ধে, বা ওই আনুষ্ঠানিক অজুহাতেরও প্রয়োজন নেই, একটু যুক্ত হয়েই গেছে। কারণ আজকেও বলেছেন যে তেহরানের আকাশ আমাদের দখলে, ট্রাম্প এটা বলেছেন, তার মানে যুদ্ধে তারা অংশ নিতে যাচ্ছে। প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র এখন কি করবে। আমার যেটা মনে হয় কিছু বাংকার ব্লাস্টার ওরা ইউজ করবে সেই পারমাণবিক স্থাপনাগুলোর উপর। যদি সেগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনাই বেশি। এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যে ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বকে টার্গেট করেছে, সেটাও মূলত রেজিম চেঞ্জের কারণে। প্রশ্ন হলো সেটা কিভাবে হতে পারে। আমাদের সামনে 2টো উদাহরণ আছে, সিরিয়া এবং লিবিয়া। সেটা হলো ইরানের কোনো একটা জায়গায় এক ধরনের বিক্ষোভের আয়োজন হতে পারে, একটা বিকল্প সরকার গঠিত হবে, সেটাকে নো ফ্লাই জোনের কাভার দেওয়া হবে, এবং সেটা যে হবে বা সম্ভাবনা সংখ্যাগুলো আছে। 60 ছেলে, প্রাক্তন রাজার ছেলে পাহলভি কিন্তু ইসরায়েলে গিয়েছে। পাহলভির নেতৃত্বে এরকম একটা সরকার হতে পারে, এবং ইরানের একটা অংশে মোজাহিদিন খালক, মানে এখনকার ইরানের শাসকদের বিরোধী যে গেরিলা দল আছে, তারা কিছু অংশ দখল করবে, এবং আইএস, দায়েশ, যাদের সাথে ইরানের দীর্ঘদিনের সংঘাত সিরিয়া এবং ইরাকে, দায়েশকেও ঢুকানো হবে ইরানের মধ্যে। এইগুলো হলো একটা পসিবল সিনারিও আর কি, যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখন সেক্ষেত্রে ইরানের সামনে অপশন কি? ইরানের সামনে আসলে অপশন বেশি নেই। ইরান অনেকগুলো তো ভুলও করেছে। একটা ভুল হলো ইরান বিগত অনেকগুলো বছর অভ্যন্তরীণভাবে এত দমন পীড়ন চালিয়েছে যে ইরানের বিপুল মানুষ শাসকদের বিপক্ষে, এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে এদেরকে ব্যবহার করা এখন সহজ হয়ে পড়েছে। বিশেষ করে 2022-এ যে নারী আন্দোলনের বিরুদ্ধে ইরানের শাসকরা যে দমন পীড়ন চালিয়েছে, শত শত মানুষ মেরেছে, মানুষ সেখানে খুবই বিক্ষুব্ধ। ইরানের যে কারো পক্ষে এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ধরনের প্রকল্পে যুক্ত হওয়াটা আত্মঘাতী, এটা আমরা মনে করতে পারি, এটাই সত্য। কিন্তু মানুষ যখন প্রচণ্ড ক্ষোভে থাকে, তখন এই ধরনের আত্মঘাতী অবস্থানও নেয়। আমার ধারণা রেজিম চেঞ্জে ইরানের অনেকে অংশও নেবে, সেগুলো ঘটতে পারে। আর এখন ইরান দেখছে যে তাকে হয় পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে, যেটা ইরানের শাসকরা করতে পারবে না, কারণ সে অজনপ্রিয় হয়ে যাবে। ইরানের মানুষদের মনোজগৎকে এভাবে তৈরি করা হয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত নিলে ইরানের এখনকার শাসকরা থাকতে পারবে না। ফলে তাদের সামনে দ্বিতীয় বিকল্পটাই রয়েছে, সেটা হলো যুদ্ধ চালিয়ে যাওয়া। তো এই যুদ্ধে যেহেতু 5টা শক্তির বিরুদ্ধে তারা লড়ছে, একসময় তারা কুলিয়ে উঠতে পারবে না, এটি স্বাভাবিক। এখানে চীন বা রাশিয়া কোনো অবস্থা? রাশিয়া আসলে
এই ট্রাম্পের সাথে যে পুতিনের যে বন্ধুত্বপূর্ণ একটা বোঝাপড়া, এইটাও ইরান উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। চীন এবং রাশিয়া কেউ ইরানের পাশে দাঁড়াবে না এই মুহূর্তে। দাঁড়ালে প্রথম 4 দিনে আমরা দেখতাম, সেরকম সম্ভাবনা নেই। তো এরকম, এবং ইরানের আরেকটা ভুল হলো যে মধ্যপ্রাচ্যে গাদ্দাফি এবং সাদ্দামকে এবং আসাদকে সরানোর পরে মধ্যপ্রাচ্যে যে ক্ষমতার ভারসাম্য পুরোটাই বদলে গেছে। সেই সময় ইরানের অনেক রক্ষণশীল অবস্থান নেওয়া দরকার ছিল, ইরান সেটা করেনি। ইরানের প্রক্সি যেগুলো হামাস, হিজবুল্লাহ, তারাও এখন অনেক দুর্বল হয়ে গেছে। তো এই সুযোগটা, এবং যুক্তরাষ্ট্রে একটা ফার রাইট গভর্নমেন্ট এসেছে, ইসরায়েলে একটা নেতানিয়াহুর পাশে সমস্ত দক্ষিণপন্থী শক্তিগুলো জড়ো হয়েছে। এই যে 4-5টা উপাদান, এগুলো মিলেই এই হামলার জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে। এবং ইরান এখন যেহেতু যুদ্ধ চালিয়ে যাবে এবং রেজিম চেঞ্জের সম্ভাবনা দেখা দিয়েছে, ইরানের ফলে এই যুদ্ধটা অনেক দীর্ঘমেয়াদী হবে। এবং আমরা জানি যে ইরাক যুদ্ধে শুধু কেমিক্যাল ওয়েপনের মিথ্যা অজুহাতে যুদ্ধটা শুরু করা হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রের দিক থেকে এখন স্বীকার করা হয় ভুল, কিন্তু 8 বছরে সেখানে 6,55,000 মানুষ মারা গেছে। ফলে ইরানেও গত 30 বছর ধরে আমরা শুনছি ইরান পারমাণবিক প্রযুক্তি অর্জন থেকে 1 সপ্তাহ দূরে আছে। এটা গত 30 বছর ধরে বলা হচ্ছে। এখন এই অজুহাতে আবার হামলা করা হবে, এই হামলাটা দীর্ঘস্থায়ী হবে। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো আমাদের হুমায়ুন কবির আপনার কাছে। এই যে ইরানের পাশে কেউ নেই, তার খানিকটা আমরা শুনলাম, কিন্তু মুসলিম বিশ্বের কিছু কিছু দেশ একটা বিবৃতি দিয়েছে, কিন্তু এর বাইরে কি তাদের কিছু করার নেই? ধরুন ফিলিস্তিনের দিনের পর দিন যা হচ্ছে এখন পর্যন্ত, ওআইসি বলে একটা সংগঠন হয়তো এখনো আছে, জানি না তাদের কি কর্মকাণ্ড ইদানিং, কিন্তু এই দেশগুলো কি অপেক্ষা করবে আসলে পরে তাদের উপর হামলা হওয়া পর্যন্ত? সেটা বলা মুশকিল, কিন্তু কিছু করেনি তা না, তারা তাদের সাধ্য অনুযায়ী যেটা করা যায়। যেমন সৌদি আরব ইরানের হাজিদেরকে বলেছে তোমরা এখন যুদ্ধ হচ্ছে থাকতে পারো। পাকিস্তান কিছু লোকজনকে আশ্রয় দিয়েছে, হ্যাঁ, তো কিছু হাজি যারা ফেরত আসছিল তাদেরকে আশ্রয় দিয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি তাদের সক্ষমতা কতটা, একটা হচ্ছে সক্ষমতা, আরেকটা হচ্ছে ইরানের সাথে তাদের সম্পর্ক কী। আপনি যদি লক্ষ্য করেন, ইরানের সাথে কিন্তু এই ইরানিয়ান রেভলিউশনের পরে সুন্নি বেল্ট যেটাকে বলি, ইজিপ্ট বলেন, ইরাক বলেন, সৌদি আরবিয়া বলেন, গালফ স্টেটসগুলো বলেন, ইউএই, কাতার, শুধু এর মধ্যে কাতারের সাথে একটা সম্পর্ক একটু ভালো ছিল, কিন্তু এছাড়া কিন্তু অন্যদের সাথে তাদের সম্পর্ক গত 40 বছর ধরেই সম্পর্কটা টেনশনের মধ্যে ছিল। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সাথে তারা রিকনসাইল করেছে, চীনারা তাদেরকে সহায়তা করেছিল। এরপর থেকে একটুখানি এখন সালমান ক্ষমতা মানে পাওয়ারফুল হওয়ার পর থেকে একটু রিলেশনশিপটা ওয়ার্ম আপ করছিল, কিন্তু এখনও যে খুব মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির প্রেক্ষাপটে ইরান, সৌদি আরব, টার্কি, 3 জন হচ্ছে প্লেয়ার, তারা কম্পিটিটর। এদের মধ্যে সম্পর্কটা দ্বান্দ্বিক সম্পর্কই আমরা জানি। তো কাজেই এখন ইরান হেরে গেলে অনেকেই হয়তো মনে মনে খুশি হবে যে যাক একটা অন্তত বালা দূর হলো, কিন্তু এটার আবার অন্য চরিত্র আসতে পারে। যেমন ধরেন সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক ফাইনালি কি দাঁড়াবে গিয়ে? সৌদি আরব কি ইরানের ঘটনার পর স্বস্তিবোধ করবে, আশ্বস্ত হবে যে সে কখনো বিপদগ্রস্ত হবে না? এবং সৌদি আরবও কিন্তু এই পারমাণবিক প্রকল্পের কাজ শুরু করেছে এই মার্কিনদের সাথে। গত ভিজিটেই ট্রাম্প সাহেবের ভিজিটের সময় চুক্তি হয়েছে, এবং সৌদি আরব অনেকদিন ধরে কিন্তু চেষ্টা করছে। এবং নন প্রলিফারেশন পয়েন্ট অফ ভিউ থেকে ইরানের পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক অস্ত্রধারী হওয়ার পেছনে ভয়ের কারণটা হচ্ছে যে ইট উইল হ্যাভ এ স্পাইরাল এফেক্ট। অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হলে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী দেশ হবে। সৌদি আরব যদি পারমাণবিক অস্ত্রধারী দেশ হয়, টার্কি এবং ইজিপ্ট তারাও চেষ্টা করবে। তার অর্থ যে মধ্যপ্রাচ্যে একটা পারমাণবিক অস্ত্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এটাও কিন্তু নন প্রলিফারেশন রেজিম কনসেপ্ট থেকে এটাও একটা কনসার্নের কারণ। এই অঞ্চলে ধরুন তাইওয়ান স্ট্রেইট নিয়ে তো ব্যাপক লড়াই সব সময় চলে, এবং কার কোথায় আসলে কতটুকু নিয়ন্ত্রণ থাকবে সেটা এই অঞ্চলের দেশগুলো, বিশেষ করে চীন, রাশিয়া, তাদের কাছে গুরুত্বপূর্ণ। তো ইরানের মতন একটা দেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্র
এখানে সরকার বদল করতে পারে, সেখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, সেটা কি চীন বা রাশিয়ার জন্য হুমকির বিষয় হচ্ছে না? নিশ্চয়ই হুমকি আছে, এবং সেটা হুমকি তো আছেই। রাশিয়া তো অলরেডি ইউক্রেন নিয়ে তার বড় ধরনের সংখ্যার মধ্যে সে আছে, এবং ধরেন যে আমার ব্যক্তিগত ধারণা যে রাশিয়া যে উদ্দেশ্যে ইউক্রেনে গিয়েছিল, এখনই কিন্তু সেই উদ্দেশ্যের উল্টো দিকে বা উল্টো প্রবাহ তার দিকে আসছে। তার কারণ এই 3 বছর যুদ্ধের ফলে ইউক্রেনে যে পরিমাণ সামরিকীকরণ হয়েছে, ইউক্রেন নেটোতে যাক বা না যাক, এই ইউক্রেন রাশিয়ার জন্য একটা হেডেক হিসাবে থাকবে এখন। কারণ একটা সামরিকভাবে তো সে যুদ্ধের মধ্য দিয়ে গিয়ে একটা স্টিলিং যেটাকে বলা হয়, বা যুদ্ধ পরিচিতি বা শক্তি অর্জন করেছে। তো এটা একটা হেডেক, কিন্তু আগে যা ছিল না, এখন তার জন্য আরেকটু হেডেক বাড়লো। চীনের জন্য কিন্তু একই জিনিস। ধরেন আপনি চীন যেভাবে শান্তিপূর্ণভাবে তাইওয়ান ইন্টিগ্রেশনের কথা বলছে, এখন এরপরে গিয়ে এই ঘটনাগুলোর পরে সেখানে কী রকম চেহারা দাঁড়াবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা, জাপানের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা, তো কাজেই বিশ্ব একটা যেটা দিয়ে শুরু করেছিলাম, মানে আমরা একটা অপরিচিত গন্তব্যের দিকে যাচ্ছি, এবং এটা কোথায় গিয়ে ঠেকবে এটা বলা খুব মুশকিল। কিন্তু এই সংখ্যাগুলো থাকা সত্ত্বেও চীনের বা রাশিয়ার নীরব থাকার কারণ কি? শুধু কি বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পের সাথে, না এর বাইরে কিছু আছে? জনাব ভ্লাদিমির পুতিন না, তারা কি করতে পারবে? আপনি এখনকার ক্ষেত্রে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে যাবে তারা? আমার তো মনে হয় না। সেই রাশিয়া তো এখন ব্যস্ত ইউক্রেন নিয়ে। রাশিয়া তো পুতিনের তো ট্রাম্পের সাথে একটা ফ্রেন্ডশিপই হচ্ছে। সেটা ছাড়াও যেটা থাকবে, আপনি ফিজিক্যালি আসার জন্য আপনি কি ইউক্রেন ইস্যুতে আমেরিকাকে ফেস করবেন, নাকি ইরান ইস্যুতে করবেন? চয়েস ইজ বিটুইন দিস টু। ফর রাশিয়া ইউরোপ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, আমি বলছি ফ্রম স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের জন্য যদি আপনি ধরেন, চীন এমনও হতে পারে, যেটা আপনি গত 20 বছরের ইতিহাস যদি দেখেন, চীনারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বকডাউন হওয়ার বেনিফিটটা চীনারা পেয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে $6 ট্রিলিয়ন আফগানিস্তান আর ইরাকে হারিয়েছে, এবং তার 2007-08 সালে অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে। এখনও যদি আবার গিয়ে আরেকটা যুদ্ধে জড়ায়, দীর্ঘমেয়াদী যুদ্ধ যদি হয়, তো মার্কিন যুক্তরাষ্ট্র এখানে $ট্রিলিয়নস খরচ করবে, এখানে ব্যস্ত থাকবে। চীনের জন্য তো এটা ইনডাইরেক্টলি এটা তো ভালো খবর। জি, ধন্যবাদ। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতি, সেখানে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আমরা যে দেশটি নিয়ে আলোচনা করি, ফিলিস্তিন, সেখানে গণহত্যা প্রতিদিনই চলছে। তাদের জন্য আসলে এই সংঘাত কি ভবিষ্যৎ নিয়ে আসছে, সেটা একটা প্রশ্ন। এবং এর পাশাপাশি এই অঞ্চলের সার্বিকভাবে ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, সেটা পুরো অঞ্চলের জন্য, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য আসলে কি বার্তা আনছে? এই প্রশ্নের উত্তরে আমি একটা পটভূমি হিসেবে একটা কথা বলতে চাই, যে 2001 সালে যখন বুশের শাসনামলে একটা খবর বেরিয়েছিল, এবং বিশ্বাসযোগ্যভাবেই, যে তারা 60টি মুসলমান প্রধান দেশের তালিকা করেছে, যেখানে রেজিম চেঞ্জ তো হবেই, প্রয়োজনে সেগুলোকে তারা আরও অন্যভাবেও শাস্তি দিবে আর কি। সোমালিয়া, সুদান, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, এই দেশগুলোর ভিতর এখন একমাত্র ইরানের প্রকল্পটা বাকি আছে। আমার ধারণা, বেছে নেওয়ার কারণটা কি? মানে এগুলাকে পছন্দ করছে না তারা, তাদের মতো নয় এগুলা। এবং গাদ্দাফির ভূমিকা, আসাদের ভূমিকা, সাদ্দাম হোসেনের ভূমিকার কথা তো আমরা জানি। তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নিতে চাইছিল, এক ধরনের কিছু প্রোগ্রেসিভ সোশ্যাল প্রোগ্রামও তাদের ছিল। সোভিয়েত ইউনিয়নের সাথে, রাশিয়ার সাথে তাদের অনেকের সম্পর্ক ছিল। গাদ্দাফি অনেক কথা শুনছিল না, ডলার রেজিম থেকে বেরোনোর চেষ্টা করছিল। তো এইবারের ইয়েটা আমার মনে হচ্ছে যে সেই প্রকল্পের শেষ অধ্যায়। এখন ইরানকে যদি ফেইল্ড স্টেট আকারে রাখা যায়, যেটা হয়েছে সিরিয়া, ইরাক এবং লিবিয়ার ক্ষেত্রে, ইয়েমেনের ক্ষেত্রেও কিছুটা, ইরানকে ওই রকম ভাগ্যের দিকে ঠেলে দেওয়া গেলে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্য প্রকল্প কিন্তু অনেকটাই শেষ হয়। এরপরে আমার ধারণা তারা চীনের দিকে পুরো মনোযোগটা দিবে, এবং আমাদের এই পুরো অঞ্চলে উত্তেজনার ভর কেন্দ্রগুলো চলে আসবে। এবং সেক্ষেত্রেই আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, যে ইসরায়েলের সাথে যে ভারতের যে সম্পর্ক, এবং আজকে ইরানের উপর যেই সামরিক প্রযুক্তিগুলো ইসরায়েল ব্যবহার করছে,
সেগুলার প্রায় অনেকগুলোই ভারতও ক্রয় করছে। মানে প্যাগাসাস থেকে শুরু করে বিমান প্রযুক্তি অনেকগুলোই ক্রয় করছে। এবং G8 G7 গতকাল যে যুদ্ধের পক্ষেই অবস্থান নিল, সেখানে কিন্তু জাপানও আছে। ফলে জাপান এবং ভারত মানে যুক্তরাষ্ট্রের হয়ে চীন বিরোধী ভূমিকায় একটা বড় ধরনের ভূমিকা এই অঞ্চলে পালন করার শঙ্কা আছে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু বাংলাদেশের আশেপাশেই তো উত্তেজনার ভরকেন্দ্রগুলো চলে আসছে। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বর্মা নিয়ে যে যুক্তরাষ্ট্রের অবস্থান, বর্মা অ্যাক্ট এবং বর্মার যে অভ্যন্তরীণ অবস্থা, সাধারণত পরাশক্তিগুলো কোনো অঞ্চলে মানে নাক গলাতে যায় যখন কোনো একটা সমস্যাকে অজুহাত হিসাবে ব্যবহার করতে পারে। ফলে বর্মায় গণতন্ত্র প্রতিষ্ঠা তাদের কাছে একটা বড় ইস্যু হতে পারে, সেটাকে ব্যবহার করে তারা চীনের পাশে নাক গলানোর সুযোগ পেতে পারে। এবং বাংলাদেশের জন্য একটা উদ্বেগের ব্যাপার হলো, দুটো উদ্বেগের ব্যাপার। একটা হলো ইরান যুদ্ধে আমি সরাসরি যা দেখছি যে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল স্বাধীনতার পরে, বিশেষ করে ইরাক, লিবিয়া, ইয়েমেন, তাদের সাথেই সেই দেশগুলোই আগে সর্বনাশ হয়ে গেল এবং শ্রম বাজারটাও কিন্তু আমাদের কিছুটা সংকুচিত হয়ে গেল অনেকগুলো। ফলে আমাদের এগুলো বিকল্প খোঁজার একটা ব্যাপার আছে। এবং আর মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের পরে যদি চীনকে ঘিরে যদি উত্তেজনাটা এই অঞ্চলে স্থানান্তর হয় এবং আমাদের এখন আবার অনির্বাচিত সরকার চলছে এবং আমাদের রাজনীতিতেও একটা অনিশ্চয়তা দীর্ঘমেয়াদে যদি চলতে থাকে, এই ধরনের বিদেশি সংকটে আমরা কি ভূমিকা নেব আমরা কিন্তু জানি না। আমাদের রাজনীতিবিদরা যেহেতু চালকের আসনে নেই, সেই দিক থেকে আমাদের জন্য একটা শঙ্কার ব্যাপার আছে আর কি। এখানে শেষ না, আমি আরেকটা জিনিস বলতে চাই যে ওআইসির কথা বললেন আপনি, আমি বলবো যে স্যার বললেন যে ওআইসির কি করার আছে, কিন্তু দেখুন ইরান এবং ইসরায়েলের ভিতর 2000 কিলোমিটার দূরত্ব। এই দেশগুলো যদি ইসরায়েলকে সহযোগিতা না করত, ইসরায়েলের পক্ষে 2000 কিলোমিটার দূর থেকে হামলা করা কঠিনই হতো। এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আসলে সহায়তাই করছে। এই যুদ্ধের আগে গাজার ঘটনা তো অনেকদিন ধরে চলছে, তার পটভূমিতেই ট্রাম্পের সাথে সৌদি আরবের $142 বিলিয়ন অস্ত্র চুক্তি হচ্ছে। আমি বলবো যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়ায়, যুদ্ধের খরচ সৌদি আরব থেকে ইতিমধ্যে তার ওই চুক্তির মাধ্যমে আদায় হওয়ার পথেই আছে। যুদ্ধের খরচ সে আগে তুলেই ফেলেছে আর কি। এখানে আরেকটা বিষয় যেটা অনেকদিন ধরে নো বুটস অন গ্রাউন্ড নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সৈনিক পাঠাতো না, কারণ তার দেশের ভেতরে এটা নিয়ে প্রচুর সমস্যায় পড়তে হয়েছে এর আগেও। এই ক্ষেত্রে ইরাকের মতন পরিস্থিতি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র করার মতন অবস্থায় আছে? তাদের সৈন্য কি তারা পাঠাবে বিদেশে? না, সেই জন্য ওরা প্রথমত যেটা আমি শুরুতেই তো বলেছি যে বাংকার ব্লাস্টার ইউজ করে ওরা প্রথমে নেতৃত্বকে শেষ করে দিয়ে একটা মানে পুতুল সরকার গঠন করতে পারে এবং সেই সরকারই ওই পারমাণবিক প্রযুক্তি অ্যাবান্ডন করার ঘোষণা দিতে পারে। সেই রকম মানে প্রকল্পটা ওই রকমই আছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চাইবে ইরানের ভিতরেই ইরানিদেরই একটা সরকার হবে, যেই সরকার নিজেই এই ধরনের প্রকল্প থেকে বেরিয়ে আসবে। জি, ধন্যবাদ। অধ্যাপক আমিনুল হোসেন, আপনার কাছে আসি। এই সব মিলিয়ে যে পরিস্থিতিতে আমরা রয়েছে, যেখানে আসলে মার্কিন প্রেসিডেন্ট যেমন মনে করছেন যে দেশের উপরে ক্ষমতা প্রয়োগ করতে চাইছেন, সেখানেই যা খুশি তাই একরকম করতে পারছেন, সেখানে যে গ্লোবাল সাউথ বলে আমরা যে কথাটা বলি, ছোট ছোট দেশ যারা রয়েছে পৃথিবীব্যাপী, তাদের নিরাপত্তার কি কোনো জায়গার অবশিষ্ট থাকছে? দেখুন, অ্যাকচুয়ালি গ্লোবাল সাউথ কনসেপ্টটা আমি একটু এখানে আমরা বলি গ্লোবাল সাউথ, কিন্তু আসলে এটা ডিফারেন্সিয়েটেড একভাবেই আমাদেরকে দেখা উচিত। কারণ গ্লোবাল সাউথ বলতে অ্যাজ এ সাচ একটা হোমোজেনাস না, ভয়েস হিসাবে আসে না। আমাদের ভিন্ন ভিন্ন ভয়েসগুলো আছে এবং বিভিন্ন ধরনের মতামত আছে। যেরকম নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট একটা স্ট্রং মুভমেন্ট ছিল, গ্লোবাল সাউথের দিক থেকে কিন্তু আমরা এরকম কোনো ইডিওলজিক্যাল বা সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যেটা বললেন না যে ভূমিকা, কিন্তু এই প্রেক্ষিতে যা ঘটে যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যেটা ইমার্জ করবে, একটা হলো দক্ষিণ এশিয়া। সেখানে আমি ঠিক ভারতকে মানে ইটস আ ভেরি স্ট্রং প্লেয়ার এবং অ্যাক্টার মানে দক্ষিণ এশিয়ার মধ্যে। কিন্তু আমি মনে করি যে দেখেন, আপনি যদি দক্ষিণ এশিয়ান পলিটিক্সগুলো এখন দেখেন,
সেখানে নেপাল এক ধরনের নিজস্ব অটোনমি এক্সার্ট করছে, ইভেন ভুটানও আমরা সেটা, মলডিভস আপনি দেখেন, শ্রীলঙ্কা দেখেন, বাংলাদেশ তো বটে, বাংলাদেশে তো একটা বড় অভ্যুত্থানই হয়ে গেল। সো আমাদের একটা এক ধরনের একটা ভয়েস কিন্তু আমরা ক্রিয়েট করছি। সাউথ ইস্ট এশিয়া তো আপনি দেখেন, মালয়েশিয়া দেখেন, ইন্ডোনেশিয়া দেখেন, আর আমি মনে করি যে ইস্ট এশিয়ারও কিছু দেশ, যদিও G7-এর মধ্যে জাপান আছে, কিন্তু সবগুলো মিলিয়ে একটা ভিন্ন মাত্রায় কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং সেখানে হয়তো যেটাকে আমরা আমি অন্তত এটাকে বলি ইস্টার্নাইজেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, সেখানে চায়নার একটা বড় ভূমিকা থাকবে। এর আগে আপনি বেশ কতগুলো প্রশ্ন করছিলেন, চীনের ভূমিকা, এবং ধরেন মধ্যপ্রাচ্যে যেটা হুমায়ুন ভাই বললেন যে মানচিত্রটা, সিকিউরিটি ইয়েটা, প্যারাডাইমটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি লিবিয়া বলেন, ইরাক বলেন, এদেরকে, এই রাষ্ট্রগুলোকে, সিরিয়া, এদেরকে আমি ইরান থেকে একটু ভিন্নভাবেই দেখতে চাইবো। কারণ ইরান ইজ আ সিভিলাইজেশনাল স্টেট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইরানের একটা 4000 বছরের উপরে ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, তাদের ওই প্রাইডটা কিন্তু তাদের মধ্যে প্রচণ্ডভাবে আছে। লিবিয়া ধরেন উইথ নো ভ্যালু জাজমেন্টস, আমি বলছি যে একটা অনেকগুলো ট্রাইবস দ্বারা গঠিত ছিল, তাই না? আপনি সেই ইরানিয়ান প্রাইডটা, আপনি যদি ইরানে যান, তেহরানে যান, ওই প্রাইডটা কিন্তু আপনি ওদের মধ্যে খুঁজে পাবেন, ওদের মধ্যে। এবং আমি এটা স্বীকার করে নিচ্ছি যে ওখানে অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, নারীদের ব্যাপারটা তো খুবই সিরিয়াস একটা যেগুলোর আমরা নিজেরাই অনেক সমালোচনা করেছি। বাট এই মুহূর্তে আমার মনে হয় ক্রাইসিসের সময় অনেকেই কিন্তু মানে ওগুলোকে ভুলে গিয়ে একটা ইউনাইটেড একটা পজিশন নিচ্ছে এই ইস্যুগুলোতে। এবং এরকম ধরনের যদি আমরা যদি অ্যালাউ করি একটা ইন্টারন্যাশনাল সিস্টেমে, একটার পর একটা ভায়োলেশন যদি হতে থাকে, তাহলে আপনি দেখেন সভরেন স্টেটের সভরেন্টিটা কোথায় যেয়ে দাঁড়াবে। আমরা যে সার্বভৌমত্বের একটা কনসেপ্ট ইউজ করি, আপনি আমাকে প্রশ্ন করলে মার্কিন যুক্তরাষ্ট্র যা ইচ্ছা তাই, মানে পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা তাই করে যাচ্ছে, মানে স্টেটমেন্ট দিচ্ছে, এটা কিন্তু দেখেন ইট শোজ দ্য উইকনেস অফ দ্য ওয়েস্টার্ন অ্যালায়েন্স সিস্টেম। ইউরোপের মানে কতটা তাদের ইউরোপিয়ান লিডারশিপ কতটা ও তাদের ব্যাকবোনটা উইক, সেটাই তো এটা প্রমাণিত হচ্ছে। আপনি যদি ফ্রান্সের ম্যাক্রনের স্টেটমেন্টগুলো ফলো করেন, তার স্টেটমেন্টগুলো কিন্তু পাল্টে যাচ্ছে, জার্মানি ফলো করছে, ইউকে ফলো করছে, এগুলো তো বিকজ তারা টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য ওয়েস্টার্ন আমেরিকার উপরে। দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার আগেও, ইফ ইউ রিকল, হিটলারকে কিভাবে অ্যাপিজ করা হয়েছিল, তোষামত করা হয়েছিল, সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে একটা ব্যক্তিকে আপনি তোষামত করতে থাকেন এবং তাকে আপনি কোন জায়গায় নিয়ে যে দাঁড়া করান, আমার মনে হয় আমরা ইতিহাস থেকে সেই শিক্ষাগুলো নিই না। মিডল ইস্টের কথায় যদি আমি আসি, মিডল ইস্টে যে রাষ্ট্রগুলো আছে তারা প্রত্যেকটা দেখেন ওদের পশ্চিমা ঘাঁটি আছে, ইউএস বেসিসগুলো আছে, which are being used to refuel oil। উনি তো ঠিকই বলেছেন যে এগুলোকে তো ইউজ করা হচ্ছে, ওদের এয়ার স্পেসগুলোকে ইউজ করা হচ্ছে, তো এগুলোকে তো ইউজ করা হচ্ছে। তারা তো দেখেন এখানে সাধারণ মানুষের কথা, এই যে এখানে যে মোনার্কিগুলো বলেন বা অথরিটেরিয়ান সিস্টেমগুলো যেগুলো এক্সিস্ট করছে, এগুলো তো ওয়েস্টার্ন ব্যাকিং নিয়েই এক্সিস্ট করছে। বাট ইট শুড বি আ ওয়েক আপ লেসন ফর দ্যাম, যে তারা যদি পশ্চিমা বিশ্বের ইন্টারেস্টের এগেনস্টে যায়, তাদেরকেও কিন্তু এভাবে সরিয়ে দেওয়া হবে। এবং আমরা কিছুদিন আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্প যখন আসলো এই যে মধ্যপ্রাচ্যে, ইফ আই এম নট মিস্টেকেন $4.5 ট্রিলিয়ন উনি বাণিজ্যর নিয়ে গেছেন, অ্যান্ড হি লেফট উইথ আ স্মাইল। আপনি দেখেন কতগুলো জিনিস আপনি লক্ষ্য করেন যে হি ওয়াজ গিভেন আ রেড কার্পেট ওয়েলকাম, তাকে একটা প্লেনই দিয়ে দেওয়া হলো কাতারের পক্ষ থেকে, যেখানে আমরা দেখছি গাজার এই অবস্থা।
সো এই যে আমরা কাদের থেকে কি এক্সপেক্ট করবো, এগুলো তো সব পাপেট সরকার। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে গ্লোবাল সাউথের কনসেপ্টটা, মানে আমি মধ্যপ্রাচ্যকে সেই জন্য এখান থেকে বাদই দিচ্ছি আমি, কিন্তু সেই তুলনায় আমার মনে হয় যে এই দিকটাতেই আমাদেরকে তাকাতে হবে। এবং এখানে ইন্ডিয়ার ভূমিকাটা কিন্তু আমাকে এই জায়গাটায় আমি শেষ করে দেব, এক ধরনের একটা দ্বৈত আমরা জিনিস দেখতে পাচ্ছি। ইন্ডিয়া বলছে, কন্ডেম করছে ভায়োলেন্সটাকে, কিন্তু তারা কোনো পজিশন নিচ্ছে না, কারণ ইরানের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। ইরান ইজ আ গুড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক আছে, এটা কিন্তু ওরা খুব ট্যাকটিক্যালি ব্যালেন্স করে চলেছে। আপনি দেখেন বালুচিস্তান লিবারেশন আর্মি যেটা BLA, সেটাকে কিন্তু ইরানকে সাপোর্ট দিয়েছে, ইন্ডিয়া সাপোর্ট দিয়েছে, সেখানে কিন্তু ইরানও ইনভলভ ছিল। এই যে ধরেন গোয়াডার যে পোর্টটা, সেটা কিন্তু চায়নার ব্যবহার মানে তার BRI এরই প্রজেক্ট, সেটার এগেনস্টে তারা চা বাহার যেটা, তাই না রাইট, চা বাহারটা তারা স্ট্যাবলিশ করার চেষ্টা করছিল। সো ইন্ডিয়া স্ট্যান্ডস টু লুজ কিন্তু আউট অফ দিস কনফ্লিক্ট। ইন্ডিয়ার নিজে কিন্তু খুবই ব্যালেন্সিং করে চলতে হচ্ছে তাকে এই সিচুয়েশনে, যে সে ইরানের সাথে। এবং একটা দেখেন, এরপরে যদি রেজিম চেঞ্জও হয়ে যায়, ইটস নট আ গুড সিগন্যাল। তারপরে যে কেওয়াস হবে, ইনস্টেবিলিটি হবে। লুক অ্যাট লেবানন টুডে, সিরিয়া, লিবিয়া, আপনি ইরাক দেখেন, এই যে সমস্ত ইয়েটাকে সিনারিও চেঞ্জ হয়ে গেলো, এটার কিন্তু একটা বুমেরাং এফেক্ট আসবেই। জি, ধন্যবাদ। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে ফিরে আসতে চাই, বিশ্বযুদ্ধের সংখ্যা দেখেন কিনা? হ্যাঁ, না, বিশ্বযুদ্ধের সংখ্যা দেখি না, আমি বরং দেখি যে শুধু যুদ্ধ একতরফা। এখানে আপা আন্তর্জাতিক সিস্টেমের কথা বললেন, কোনো আন্তর্জাতিক সিস্টেম এখন কাজ করছে না। এবং চীনের কথা বলা হলো, চীন কিন্তু মানে সোভিয়েত ইউনিয়ন নয়। সোভিয়েত ইউনিয়ন যেভাবে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পৃথিবীর নানা প্রান্তে নিপীড়িত রাষ্ট্রগুলোকে, অসহায় রাষ্ট্রগুলোকে বা জনপদকে রক্ষায় এগিয়ে আসতো বা নানাভাবে সহায়তা করত, চীন কিন্তু নৈতিকভাবে তার ব্যবসায়িক স্বার্থের বাইরে খুব কম জায়গায় সাহায্য নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা কিছুদিন আগেও দেখেছি ইরানের সাথে অনেক চুক্তি, অনেক মিল মহব্বত, কিন্তু ইরানের পাশে কিন্তু সে শক্তভাবে নেই। শুধু পাকিস্তানের সাথে দেখেছি, পাকিস্তান যখন ভারতের সাথে যুদ্ধে লিপ্ত ছিল, চীন অস্ত্র দিয়ে, বা এটা একটা স্ট্র্যাটেজিক সম্পর্কের কারণে সেটা হয়তো করেছে। কিন্তু গ্লোবালি চীন একটা পরাশক্তি হয়ে উঠছে, এটা সত্য, কিন্তু চীন সেই পুরনো দিনের সোভিয়েত ইউনিয়নের মতো আমেরিকার বিরুদ্ধে কোনো নৈতিক আশ্রয় হয়ে কিন্তু বিশ্ববাসীর সামনে আসছে না। আমি আরেকটু উদাহরণ দিই, চীনের যে 7-8টা প্রতিবেশী আছে, তাদের কোনো প্রতিবেশীর মানুষের সাথে চীনের ভালো সম্পর্ক নেই। চীন যদি আজকে কোনো দুর্যোগে পড়ে যুক্তরাষ্ট্রের সাথে, এমন একটা দেশের কথা কি আমরা কল্পনা করতে পারি যে চীনের পাশে দাঁড়াবে? সেটা কিন্তু নেই, কারণ চীন ওই জায়গাটা গড়ে তোলেনি। সে নিজে শক্তিশালী হয়েছে, অন্যকে অর্থ দিয়েছে, অবকাঠামো গড়তে সাহায্য করেছে, উদারভাবে ঋণ দিয়েছে। মানে পৃথিবীর প্রায় সকল স্বৈর শাসকরাই চীনের প্রতি সহানুভূতিশীল বন্ধু। কিন্তু চীন, এই যে যুক্তরাষ্ট্র এখন বা G7 যেভাবে প্রায় একতরফা আগ্রাসন চালাচ্ছে ইরানের পাশে নেই কিন্তু। ফলে আমি বলবো যে সামনে যেটা হবে বিশ্বযুদ্ধ নয়, যুক্তরাষ্ট্র তার মতো করে বা এরকম শক্তিগুলো, ইভেন ভারতও দক্ষিণ এশিয়া আমি বলবো একই ধরনের ভূমিকা রাখবে। এবং আজকে ইসরায়েল প্রিএমটিভ অ্যাটাকের কথা বলছে, ভারত যে তার চারপাশের দেশগুলো এইভাবে প্রিএমটিভ অ্যাটাক চালাবে না, এটা কিন্তু আমরা বলতে পারি না। এবং সেরকম কিছু চালালে কে ছোট রাষ্ট্রগুলোকে রক্ষা করবে? সেরকম কোনো আন্তর্জাতিক সিস্টেম নেই। গাজা যুদ্ধের পর, আমাদের গাজার মানুষের মৃত্যুর পর এটা একদম 100 ভাগ পরিষ্কার হয়ে যাওয়া উচিত, ইলিউশন মুক্ত হওয়া উচিত যে বিশ্বে সামনে একটা বর্বর অবস্থা থাকবে। জি, ধন্যবাদ। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে আসি, জাতিসংঘের ভবিষ্যৎ আছে কিছু? না, জাতিসংঘ তো আমরা আন্তর্জাতিক সম্প্রদায় যেরকম ভাবি বা যাই করি তারই প্রতিফলন। জাতিসংঘে আপনি যাবেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত অঙ্গ সংগঠন শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্যে।
এবং সিকিউরিটি কাউন্সিলে গেলে তো আপনি ডিভাইডেড সিকিউরিটি কাউন্সিল, তারা গাজা নিয়ে ঐক্যমত্য হতে পারেনি, সিরিয়া নিয়ে হতে পারেনি, আমাদের এখানে রোহিঙ্গা নিয়ে হতে পারে না। তো কাজেই আপনি এখন ইরান নিয়ে তারা কীভাবে হবে? এবং এটা আলতাফ ভাই যেটা বলছিলেন, প্রফেসর আমেনা মহসিনে বললেন, আসলে আমরা একটা কেওসের মধ্যে যাচ্ছি, এবং কেওসটা কিন্তু আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও কিন্তু এটা কেওস হচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন 2 মাস আগে তুলসী গাবার্ড, যিনি ইউএস ইন্টেলিজেন্স চিফ, তুলসী গাবার্ডই তো, উনি বলেছেন যে আমাদের কাছে ইরানের পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাওয়ার কোনো নতুন কোনো উপাদান আমাদের দৃষ্টিতে আসছে না, নজরে আসছে না। আজকেই প্রেসিডেন্ট ট্রাম্প কথাটা বলছেন, ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে তুলসী গাবার্ড তো এই মন্তব্য করেছেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আই সি ইট ইজ নিয়ার। মানে নেতানিয়াহুর ভার্সনটাই উনি প্যারোটিং করলেন। এবং এই নেতানিয়াহু কিন্তু 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরাক আক্রমণের আগে বলছে যে সাদ্দাম হোসেনকে সরালে, এখানে সরকার পরিবর্তন হলে এটা মধ্যপ্রাচ্যের জন্য ইতিবাচক বিষয়, প্রকাশ্যে। এখন সেই সাদ্দাম হোসেন, এখন সেই নেতানিয়াহু কিন্তু আবার বলছেন এখন যে এই ইরানের এই এখনকার শাসনকর্তা যারা আছে বা যারা আছেন সরকারে, তাদেরকে সরিয়ে দিলে এটা মধ্যপ্রাচ্যের জন্য ভালো কাজ হবে। তার অর্থ কি? যে এখানে তো দেখতে পাচ্ছি যে মানে দ্য ডগ ওয়েক্স দ্য টেইল, অর দ্য টেইল ওয়েক্স দ্য ডগ। আই মিন হু ইজ ডুইং হোয়াট? এটা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে প্রেসিডেন্ট ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে কিন্তু ওখানে এক ধরনের কালচার ওয়ার আমি বলবো উইদিন মেগা গ্রুপ অথবা নিউকমস অ্যান্ড মেগাদের মধ্যে কিন্তু এখন লড়াই শুরু হয়েছে। যারা মানে বেনান সাহেব, যিনি তার এই মেগা আন্দোলনের বা মাগা আন্দোলনের তাত্ত্বিক বলা যায়, সে তো এটা অপোজ করছে যে ওখানে আমাদের যাওয়ার কি দরকার আছে। আমরা তো এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেইনি, আমরা ভোট দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যার সমাধান করার জন্য, ওই জায়গায় যাওয়ার জন্য না। কিন্তু তার আবার অন্য যারা আছে, জেডি ভ্যান্স থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা আবার বলছেন না, ওখানে এটা তো কাজটা করা দরকার, ইসরায়েল একা পড়ে যাচ্ছে, কাজে ওকে আমার সাহায্য করা দরকার। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এক ধরনের টার্মোইল কিন্তু চলছে। অধ্যাপক আমেনা মহসিন, আমরা এই অনুষ্ঠানে কয়েকবারই বলেছি যে আসলে দেশের জনগণ আর শাসক এক নন, এবং সেটা ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন জনগণ দেখিয়েছেন যে কিভাবে তার প্রতিবাদ করেছেন এক সময়। এই সময় আসলে এই যে দেশগুলো, যেখানে ডোনাল্ড ট্রাম্প একদিকে, নেতানিয়াহুর ভেতরেও ইসরায়েলেও প্রতিবাদ রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এই দেশগুলোর মানুষগুলোর কি কিছু করণীয় আছে বা তাদের কিছু করে ওঠার সম্ভাবনা দেখেন আপনি? মধ্যপ্রাচ্যের মানুষদের বা মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলোর জনগণ যারা আসলে এই যুদ্ধকে সমর্থন করছে? দেখুন, বাংলাদেশ থেকেও তো আমরা সে ধরনের প্রতিবাদ দেখছি না, সাধারণ মানুষদের মধ্যে থেকে সে ধরনের প্রতিবাদটা দেখছি না, যেটা আমরা যেটা প্যালেস্টাইনের ব্যাপারে দেখেছিলাম। সেটা বিভিন্ন কারণ হতে পারে। আমি বাংলাদেশের কথায় যদি আনি, যে আমরা হয়তো আমাদের রাজনৈতিক দলগুলো খুবই নিজেদেরই সমস্যাগুলো নিয়ে তারা ব্যস্ত আছে, বা ঈদের পরবর্তী সময়ে এখনও ঠিক আমরা মানে মাঠে নামতে পারছি না, সেরকম ধরনের একটা অবস্থানের মধ্যে আছি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হলো কি, ওখানে যে ইরানিয়ান যে জনগোষ্ঠীটা আছে, সেখানে দেখেন এরা অনেকেই কিন্তু, উনি যেটা বলছিলেন যে এই মানে শাসন গোষ্ঠী যারা আছে তাদের বিরোধী। সো এই জায়গাটাতে এখনও আমরা ঠিক সেভাবে দেখছি না যে একটা বড় ধরনের আন্দোলন স্টার্ট হয়েছে, কিন্তু উই হ্যাভ টু ওয়েট, ইটস টু আর্লি। মানে কংগ্রেসে তো একটা আইন করার কথা বলা হচ্ছে যে যাতে যুদ্ধের ক্ষমতা সীমাবদ্ধ হয় ডোনাল্ড ট্রাম্পের। দেখেন, আপনি যদি এনপিটি মানে যদি আমরা ইয়েতেও যাই, একটা আণবিক মানে যদি চুক্তির মধ্যেও দিয়েও যায়, নিউক্লিয়ার এনপিটি রেজিমের মধ্যেও আসে, এবং সেটার মাধ্যমে কিন্তু আমেরিকা ইজ বাউন্ড টু, মানে যে এম্বার্গো আছে সেটা লিফট করে দেওয়ার কথা। কিন্তু সেটা ওখানে এত বেশি ওদের লবিগুলো স্ট্রং যে এটা কিন্তু কংগ্রেস পারবে না এগুলো লিফট করতে এই মুহূর্তে। তো আমার মনে হয় কি উই হ্যাভ টু গিভ ইট সাম টাইম। এবং যেহেতু
একটা জিনিস কি মানে একটা গুণগত একটা পার্থক্য, আমি এটা বলেই শেষ করছি যে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। আপনি যখন আমরা প্যালেস্টাইনকে সাপোর্ট করেছি, বিশ্ব জনমত গড়ে উঠেছে, প্যালেস্টাইনে কিন্তু কোনো আলাদা শাসন ব্যবস্থা ওরকম করে গড়ে উঠছে না একটা শেষ রেজিম। করতে হবে আসলে। সময় আসলে একেবারে Thank ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।